প্রচুর প্রশ্ন আমি শুনতে পাই রিসেন্টলি, যেখানে আমাকে বিভিন্ন পক্ষ থেকে বলা হয় যে ভাই আপনি বামদেরকে তো সাপোর্ট দিচ্ছেন কেন। অনেকে ফিরিস্তি নিয়ে আসে যে জানেন বামরা কি করছে, সারা জীবন বামরা এই করছে ওই করছে, বামরা মোল্লাদের চেটে বেড়াইছে, এই ধরনের অনেক কথাবার্তা বলা হয়। আমি বহুতাকে একটা জিনিস বলছি, একটাই তো ইস্যু, আওয়ামী লীগের সাথে আমাদের ইস্যুটা কই? আমার মতন যারা আছেন, যারা সেকুলারিজমে বিশ্বাস করেন, তাদের সাথে আওয়ামী লীগের ইস্যুটা কোথায় আসলে? একটা কথায় আমরা 1 কোটি বার বলে গেছি, আবারও বলতেছি যে আওয়ামী লীগের সাথে আমাদের ইস্যু হচ্ছে তাদের মতাদর্শে আমাদের কোনো ইস্যু নাই, তাদের কোনো কিছুতেই আমাদের কোনো ইস্যু নাই যেগুলো তারা কথা বলার জন্য বলে। আমি কোনো কিছুতেই কোনো প্রবলেম দেখতে পাই না। 72-এর সংবিধানেও আমি প্রবলেম দেখতে পাই না। আমি তাদের ভারতের সাথে এক্সট্রা খাতির যত্নেও কোনো প্রবলেম দেখতে পাই না। আমি প্রবলেমটা দেখতে পাই অন্য জায়গাতে। সেটা হচ্ছে আপনি যেই ধরনের মূলনীতির ওপর দাঁড়িয়ে একটা কথা বলার চেষ্টা করতেছেন, এক ধরনের স্ট্যান্ড নেওয়ার চেষ্টা করতেছেন, সেই ধরনের মূলনীতি আপনার কাজে কর্মে প্রতিফলিত হইতে হবে। আওয়ামী লীগের মূলনীতিতে যে ধরনের কথাবার্তা আছে, বা আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি যে ধরনের কথাবার্তা তাদের বলার কথা এবং করার কথা, সেটা কিন্তু কোনোটাই শেখ হাসিনার যে শাসন আমল সেটার মতন রিফ্লেক্ট করার কথা না আসলে। অর্থাৎ আপনার পররাষ্ট্রনীতিও দুর্বল থাকার কথা না এরকম, যেরকমটা আমরা দেখছি। আবার আপনার অভ্যন্তরীণ যেসব নীতি থাকার কথা, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেসব মূলনীতি থাকার কথা, সেগুলাতেও এই ধরনের প্রতিফলন থাকার কথা না, যেটা আমরা দেখছি গত 10 বছর ধরে। অলমোস্ট 14 সালের পর থেকে যদি আমি বলি, স্পেশালি 18 সালের পর থেকে, তো মানে 18 সাল থেকে বেসিক্যালি। তো প্রবলেমটা তাহলে কোথায়? আমার প্রবলেম হচ্ছে যে আপনি যদি একটা কিছু দাবি করেন, আপনি যদি বলেন যে আমরা অমুকের জন্য লড়তেছি, আপনাকে সেটার জন্য লড়তে হবে। এটা হচ্ছে আমার রেসপেক্ট পাওয়ার একটা ন্যূনতম শর্ত। অর্থাৎ যে মোল্লা মুসল্লিরা যারা ইসলামিস্ট, তাদের মধ্যে ওই অংশটা কিন্তু আমার রেসপেক্ট পায় যারা বলে যে আমরা শরিয়া কায়েম করতে চাই। ওকে, ভালো, মানে এটা একটা জিনিস, মানুষ কি চায় তা কিন্তু আমি ঠেকাইতে পারবো না। আপনি শরিয়া কায়েম করতে চান, ভালো কথা। আপনার কাছে মনে হয় এটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা, খুবই ভালো কথা। বলেন যে আমি আসলে মনে করি এসব কারণে পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে শরিয়া আইন, এবং আমি এটা আমার দেশে চালাতে চাই। এটা বলেন, আপনি বলেন, বলে রাজনীতি করেন। যদি আসলেই মনে হয় যে দেশের মানুষজন যদি এটা ফিল করে যে তারা এটা চায়, তাহলে আপনি তাদেরকে নিয়ে আসেন, এসে ঠিক যেভাবে শরিয়া কায়েম করার কথা করেন। আমার রেসপেক্ট আছে, আমি আপনার সাথে একমত না। আপনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছেন তাতে আমি একমত না। অফকোর্স আমি শরিয়া চাই না, কিন্তু আপনার মধ্যে রেসপেক্ট আছে, আপনারা চাইছেন, আপনি বলতেছেন, এটার জন্য রাজনীতি করতেছেন, গুড এনাফ। আর যে মানুষটা বলতেছে যে আমি সেকুলারিজম চাই, আমি সবাইকে সমান অধিকার দিতে চাই, একইভাবে তাকে ওই রাজনীতিটা করে দেখাইতে হবে আমাকে, যে আপনি এটা চান, আপনি যেটা মুখে বলতেছেন সেটা করে দেখাচ্ছেন। আমাকে রাজনৈতিক বাস্তবতা দেখিয়ে কোনো লাভ নাই। এখন বামপন্থার যারা রাজনীতি করতেছে, যারা 5ই আগস্টের পর থেকে, আমি একটা বড় স্ক্রিন আলাদা করি, 5ই আগস্টের আগে কে কি করছে সেটা আমার কাছে ছোটখাটো প্রবলেম। এক একটা মানে এই ধরনের মাফিয়া কালচারের মধ্যে কে কি করতেছে আমি সবাই খুব হার্ড হয়ে জাজ করতে চাই না। আমি সবাইকে একদম প্রতিটা নাম্বার ধরে ধরে জাজ করবো না। বিশেষ করে আমার একটা স্ট্যান্ড আছে যে বিএনপিকে স্পেশালি, বাকিদেরকে আমি মনে করি না বাকিদের এটা করা উচিত ছিল। যারা ছোট ছোট দল তারা নির্বাচনে অংশ নেয় নাই, এটার নামে কোনো প্রবলেম নেই। বাট আমি বিএনপিকে নির্বাচনে অংশ নিতে দেখতে চাইছিলাম প্রত্যেকবার। কেন চাইছিলাম? বিএনপি যদি পোলে যাইতো, ভোটিং পোলে মাইর খাইতো, একটা গ্যাঞ্জাম হইতো, কিছু একটা হইতো, এটা লিখে রাখতে পারেন আপনি। এমন না যে বিএনপি নির্বাচনে গেলে কিছুই হইতো না, মিঠা মিঠা ভোট হইতো, তা হইতো না। বিএনপি নির্বাচনে গেলে আরো বড় ধরনের একটা অশান্তি দেশে সৃষ্টি হইতো, যে অশান্তিটা আমাদের দরকার ছিল। আমি অশান্তি চাইতেছি এই জন্য দরকার ছিল না, এটা একটা ইন্ডিকেটর হইতে পারতো যে ভোটের অবস্থাটা কি রকম বাজে অবস্থায় আছে। যদি প্রত্যেকটা নির্বাচনে বিএনপি অংশ নিত এবং প্রত্যেকটাতেই যদি অনেক ধরনের বড় বড় ধরনের ঘটনা দেখতে পেতাম, তাহলে 18 সালের নির্বাচনের পরে হয়তো সরকারের অবস্থাটা খুব দুর্বল জায়গাতে পৌঁছায় যাইতো। এবং এটা একটা অবভিয়াস জিনিস হইতো যেখানে সরকারকে আমরা লেজিটিমেসি পাইতেন বেশি আর কি, যে সরকার ভোট দিতে দেয় না এসব কথাবার্তা বলার জন্য। কুসুম কমল লেজিটিমেসি যেটা ইউরোপে আমেরিকায় চলে, যে বয়কট করলাম নির্বাচন, এটা আসলে বাংলাদেশে ভাবে কাজ করে না। ইভেন 24 সালের পরেও আসলে একটা ম্যাসিভ
প্যাথওয়ে, যেটাকে অনেকে মেটিকুলাস ডিজাইন বলেন, সেটা পার করতে হয়েছে আপনারে। ওইটা যদি আপনি 19-এ পার করতেন তাহলে হয়তো কাছাকাছি একটা রেজাল্ট হওয়ার চান্সেস ছিল যদি বিএনপি প্রত্যেকটা নির্বাচনে যাইতে। এটা আমার স্ট্যান্ড পয়েন্ট, আমার বোঝাপড়া হচ্ছে এইটা। কিন্তু অনেকে আমার সাথে একমত না, তারা মনে করেন যে ওকে, বিএনপি রাজনীতিতে মানে যারা যারা ভোটে যায় নাই তারা ভালো কাজ করছে, তারা অংশ নেয় নাই। ইটস নট অ্যাবাউট অংশ নাও, ইটস অ্যাবাউট দেখানো যেখানে একটা প্রবলেম হইতেছে। যেখানে প্রবলেম হইতেছে ওখান থেকে আপনি দূরে থাকলে দেখাইবেন কেমনে? তখন সাংবিধানিকভাবে সে একটা সঠিক নির্বাচন করে, সঠিক গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন করে জিতে যাবে। আমি এটা নিয়ে একটা বিশাল লেখা লিখছিলাম। এটার কারণে আবার কিছু উজবুক আমাকে বলে যে আমি নাকি ভোটকে আওয়ামী লীগের পক্ষে ভোট দেওয়ার কথা বলছি। আমি এই এক্স্যাক্টলি কথাগুলাই বলছি যে আপনাকে চাইতে হবে নির্বাচনে, যদি না যান তাহলে এটা একটা সাংবিধানিকভাবে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়ে দেখা দেবে অন দ্য পেপার্স। এটা একটা প্রবলেম, কিন্তু সেটাকে আবার ওভাবে ইন্টারপ্রিট করা হয়েছে আগে গেল। কিন্তু আমার পয়েন্ট হচ্ছে যে যারা আজকের দিনে 5ই আগস্টের পরে আগে যারা যে কাজগুলো করছে, যেমন বিএনপি কামের জন্য কাঠ করায় দাঁড় করায়, যে আমি মনে করি বিএনপির আর ভালো করে নাই, বিএনপি আমাদের একটা বিপদে ফেলছে। বিএনপির দায়িত্ব হচ্ছে প্রধান বিরোধী দল হিসেবে মাইর খাওয়া, জেলখানায় যাওয়া, গুম হয়ে যাওয়া, এটাই বিএনপির দায়িত্ব, বিএনপির পবিত্র দায়িত্ব। এটা মাইর খাওয়াটাই ওর দায়িত্ব, জনগণের দায়িত্ব না মাইর খাওয়ার দায়িত্ব হচ্ছে বিএনপির, যে বিরোধী দলের মানে প্রতিনিধিত্ব করতেছে। মাইর খাওয়ার ভয়ে আমি নির্বাচনে যাব না, ভোট কেন্দ্রে যাব না, পোলিং এজেন্টে মানে পোলিং সেন্টারগুলোতে যাব না ভোট দিতে। মনে করেন যে বিএনপি ভোট সেন্টারে গেল, কেন সে নৌকা বাদ অন্য কোথাও ভোট দিবে, মাইর খাইতো না। ধরেন বিএনপি নির্বাচন অংশ নেয় নাই, তাও গেছে, মাইর খাইতো না। যত বেশি মাইর খাবে তত বেশি এটা আলোচনায় আসবে, কয়টা খবর লুকাবে। হয়েছে কিন্তু এরকম, হিরো আলম মাইর খাইছে না, এটা কিন্তু একটা ভালো জিনিস ছিল। হিরো আলম যে মাইরটা খাইছিল নির্বাচন করতে যে, এটা একটা ভালো জিনিস। মানে সরি হিরো আলম, আমি চাই না যে আপনি মাইর খান, কিন্তু এই যে মাইরটা খাচ্ছেন, এটা একটা প্রেসক্রিপশন দেওয়ার আগে তো আমাকে রোগ লক্ষণ নির্ণয় করতে হবে। রোগ লক্ষণ নির্ণয় করার কাজ হচ্ছে যে বিএনপি ভোট দিতে যাইতেছে, ছাত্রলীগের পোলাপান ধরতেছে, বলে যে কই ভোট দিবা, ওরা বলে যে নৌকাই দিব না, যেখানে দিই তাপড়ায় তুবড়ায় বাসা পাঠা দিচ্ছে। এটাই তো আমার দরকার ছিল জানার। তারপরও বিএনপিকে আমি এই জন্য আসামির কাঠগড়ায় দাঁড় করাই। আপনাদের অনেকে বিএনপিকে হাততালি দেন, আমি দেই না। আমি মনে করি যে বিএনপি একটা কালপ্রিট, এই কাজটা করে নাই তাই, মাইর খায় নাই তাই। বিএনপির একমাত্র কাজ হচ্ছে মাইর খাওয়া, বাংলা সিনেমার মতন আর কি। সেটা সে খায় নাই, আমি ওকে এই জন্য অ্যাকাউন্টেবল হিসেবে হোল্ড করি। শেখ হাসিনা পাওয়ারে ছিল, সেটা আসল ইস্যু না। শেখ হাসিনা পাওয়ারে গিয়ে মনস্টার হইতে পারছে, সেটা আসল ইস্যু। কারণ আমাদের দেশের গণতন্ত্র এত ভালো জায়গাতে যায় নাই যে কেউ পাওয়ারে গেলে সে ভালো কাজ করবে। সে খারাপ কাজ করতে পারে, কিন্তু আমরা এক্সপেক্ট করি 5 বছর পর সে নেমে যাবে, এর পরের খারাপ মানুষটাকে আমরা নিয়ে এসে দেখবো কি হয়। সেটা করতে পারি নাই আমরা, তার কারণ বিএনপি ভোটে নির্বাচনে যায় নাই। এই জন্য আমাদের ধারণা ছিল যে আন্ডার দ্য টেবল, এবং ধারণা না, যে সে সত্য, আন্ডার দ্য টেবল আওয়ামী লীগের অনেকের সাথে বিএনপির আতাত হয়েছে। এই কারণেই তারা এইসব সিদ্ধান্ত নিত, অনেক গণতান্ত্রিক মোড়কে পেঁচায় বলতো যে এই জন্য আমরা ভোট বয়কট করতেছি এটসেট্রা। আমার পয়েন্ট হচ্ছে যে ব্যক্তিগতভাবে আমি কিন্তু বিএনপিকে জন্য অ্যাকাউন্টেবল হোল্ড করি, কিন্তু 5ই আগস্ট আগে তারা যা করছে এটা আমি তাদেরকে মাফ করে দিতে বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বা একটু কম করে দেখতে, খাটো করে দেখতে রাজি আছি। ভয়ের রাজনীতি, মাইর খাইতে কে চাই এটসেট্রা, ওকে মেনে নিলাম। 5ই আগস্টের পরে আমি তাদেরকে অ্যাকাউন্টেবল করি যারা 5ই আগস্ট হয়ে গেল অথচ নিজেদের মনের রাজনীতিটা, তাদের নিজেদের মনের কথাটা বলতে সাহস করে নাই মাইর খাওয়ার ভরে। সেম কারণে, যে কারণে আমি বিএনপিকে অ্যাকাউন্টেবল হোল্ড করি, একই কারণে যারা মাইর খাওয়ার ভয়ে কথা বলে না তাদেরকে অ্যাকাউন্টেবল হোল্ড করি। অর্থাৎ যে নাস্তিক তাকে বলতে হবে যে আমি নাস্তিক, আমি চাই আমার নাস্তিকতার অধিকার, এটা মুখ ফুটে বলতে হবে মাইর খাইলেও। কারণ কি, 5ই আগস্টের পরে ওপেন ফিল্ড। অফকোর্স ইসলামিস্টরা অনেক সংঘবদ্ধ এবং পাওয়ারফুল, তারা মব করে আপনারা পিটাই দিবে, কারণ তারা এটা করতে পারে। আপনি যদি পুরোপুরি চুপ থাকেন, তারা যে পিটাই দিচ্ছে তার মতামত এস্টাবলিশড হয়ে যাবে, যেটা হইতে নিছিল অলমোস্ট। এখন বিএনপি যদি মানে চুপ থাকে, যদি সে খুব একটা গা না করে, তাহলে বিএনপির এগেনস্টের মতবাদ এস্টাবলিশড হয়ে যাবে, যেটা শিবির করার চেষ্টা করতেছে। যে এই সময়টাতে ফাঁকা মাঠে তাড়াতাড়ি নিজেদের স্ট্যান্ডটা রাখবে, এটা কিন্তু সিমেন্ট শক্ত হওয়ার মতন একটা সিচুয়েশন 5ই আগস্টের পরে। আমি একটা ছোট্ট মানুষ, আমি যদি বলি, যেটা আমি বলছিলাম যে আমার একটা স্ট্যাটাস ছিল, যেটা অনেক ক্যাচাল কাহিনী হয়েছিল, পিনাকে এসা চিল্লাফাল্লা করতেছিল আমার স্ট্যাটাসে, আপনাদের মনে থাকতে পারে, আমি চেষ্টা করবো এখানে দিয়ে দিতে। আমি বলছিলাম যে একটা দেশে বাক স্বাধীনতা আছে কিনা দেখতে হলে দেখতে হবে যে ওই দেশে সবচেয়ে সেন্সিটিভ জিনিসটা নিয়ে কটু কথা বলে দেখতে, যে আপনার কোনো প্রবলেম হয় কিনা, আপনাকে কেউ মারতে আসে কিনা। বাংলাদেশের জন্য সবচেয়ে কটু কথা, সবচেয়ে সেন্সিটিভ কথা কি, ইসলামের ধর্মপ্রচারককে নিয়ে একটা গালি দেওয়া বা কটু কথা বলা। যদি বাংলাদেশে কেউ ইসলামের ধর্মপ্রচারককে নিয়ে কটু কথা বলে টিকে থাকতে পারে, তার মানে বাংলাদেশে বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। এটা আমি আগস্টের 14 তারিখ লিখছিলাম, 5ই আগস্টের পরে। আমার কাছে মনে ছিল এনাফ টাইম দেওয়া হয়েছে, এবার আমি দেখবো লিটমাস টেস্টে কি হয়। ইনস্ট্যান্টলি ওটাতে হাজার হাজার মানুষজন শেয়ার টেয়ার দিল।
অ্যান্ড অফকোর্স বেশিরভাগ মানুষ শেয়ার দিচ্ছে যারা ওই ঘরানার লোক, যারা অ্যাটাক করতে হবে বলছে, এবং অ্যাটাক করে আমার আইডি উড়াই দিল। তো বোঝা গেল যে বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় নাই। অবভিয়াসলি এটা আমি জানতাম। দ্য হোল গেম ইজ দেখানো, যেটা হয় নাই। কেন আমি এটা দেখানো গেলাম? কারণ ওই সময় যে আমি ওই স্ট্যাটাসটা দিচ্ছি, এটা একটা সিমেন্টের মতন জিনিস, যে তখন কাদামাটি তো, তখন ওটা শক্ত হয়ে গেছে। এই ধরনের ছোট ছোট অনেকগুলো ঘটনা ঘটছে। এটার ইভেনচুয়াল এটার ইম্প্যাক্ট আপনারা দেখেন। আমি আরেকটা ভিডিও আছে যেটা আমি দেখাইছি যে কোন কোন ইউনিভার্সিটির ছাত্রদেরকে অ্যাটাক করা হয়েছে, তারা নাকি নবীকে কটূক্তি করছে এই কথা বলে। সেইগুলোর একটা চেইন রিয়াকশন আছে, যে এই যে একটা ধরনের যে আপনার যে ধর্মে বিশ্বাস করার এবং না করার স্বাধীনতা আছে, এবং আপনার যে কাউকে নিয়ে সমালোচনা করা বা কটূক্তি করার স্বাধীনতা আছে, সেটা ইসলামের নবী মুহাম্মদ হইতে পারে, জার্মান নাৎসিদের নবী হিটলার হইতে পারে, আওয়ামী লীগের নবী শেখ হাসিনা হইতে পারে, বিএনপির নবী মানে জিয়াউর রহমান হইতে পারে, এনিওয়ান, যে কোনো নবীরে নিয়ে আপনি কটূক্তি করতে পারবেন। এই কথাটা বলার কারণ হচ্ছে যে এটা তখন একটা বললাম যে একটা হচ্ছে আপনার কাদামাটির মতন, সিমেন্টের মতন, নরম সিমেন্টের মতো জিনিস, ওটা যে বলবে যেখানে যেটা বলা হবে সেটাই শক্ত হয়ে যাবে। আমি বলছি এটা শক্ত হয়েছে, আমারটা একলা হয় নাই, সবারটা মিলে শক্ত হয়েছে। এখন একটা স্ট্যাবলিশড থিং হচ্ছে যে ধর্ম না মানতে পারে এরকম লোকজন আছে। এটা 16 বছরে যতটুকু প্রতিষ্ঠিত করা সম্ভব হয় নাই, সেটা 1 বছরের মধ্যে এটা অনেক বেশি প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছে। এখন অনেকেই এইগুলো নিয়ে কথা বলেন, এমন লোকজন ফ্লোর পান, যেমন তাসনিম খলিলকে কিছু কিছু মানুষজন ডাকেন কথা বলার জন্য, এবং তিনি সরাসরি বলেন যে আমি তো চাই যে আমি একজন নাস্তিক, আমি চাই যে আমি কিরকম থাকবো ইসলামিক দলরা শাসন নিয়ে গেলে দেখতে। এই যে তাসনিম খলিল কথাটা বললেন, এইটার ইম্প্যাক্ট যত ধরনের ইসলাম বিদ্বেষী বা ইসলাম বিরোধী লোকজন আছেন অনলাইনে অফলাইনে, সবার থেকে বেশি ইম্প্যাক্ট হচ্ছে তাসনিম খলিলের একটা ছোট্ট কথা, যে আমি তো একজন নাস্তিক, আমি দেখতে চাই জামাত ইসলাম আমার সাথে কিরকম ব্যবহার করবে। এটা আমার জানা দরকার। মেঘ মোল্লার বসু যখন বলেন যে আমি তো নাস্তিকের কল্যাণ নিব চাই না টিভিতে এসে, ওইটা অনেক বড় ইম্প্যাক্ট ক্রিয়েট করে। ওইটা অনেক দিন ধরে থাকবে, সিমেন্টেড হয়ে গেছে ওই জিনিসটা, যে হ্যাঁ এরকম টাইপের একটা আলোচনা করা সম্ভব। এই যে আলোচনাটা আমরা শেখ হাসিনার আমলে করতে পারি নাই, এবং ওই যে বললাম 1 বছরে এত বড় একটা ইম্প্যাক্ট, যে একটা টিভি চ্যানেল এই ধরনের আলোচনাকে বুকের ফাঁক দিয়ে কোনো একটা প্রসঙ্গক্রমে হলে বলছে, দ্যাটস এ গুড ওয়ান। আমি এই জিনিসটা দেখতেছি, যেমন বামপন্থী রাজনীতিতে আমি পরে আসতেছি। আমি একটা জিনিস বলি, 5ই আগস্টের পরে যাতে অনেক ধরনের নাশকতা হয়েছে, যেহেতু আমাকে মানুষজন অনেকভাবে চেনে, আমাকে মানুষজন জানাই, কল দেয়, বা আমার পরিচিত লোকজনের থ্রুতে আমাকে রিচ আউট করার চেষ্টা করে, যেরকম একটা ঘটনা ঘটতেছে আমরা কি করতে পারি। আমাকে এরকমভাবে কয়েক মাস আগের কথা বলতেছি আমি, কয়েক মাস আগের কথা, যখনও চোখে দেখা যাচ্ছে যে সবার ঐক্য আছে। তো জামাত শিবির তো সব জায়গাতে মানুষকে ধর্ম অনুভূতিতে আঘাত লাগার কথা বলে অ্যাটাক করে যাচ্ছে, মানে বিভিন্ন গ্রাউন্ড সেট করে অ্যাটাক করে যাচ্ছে তাদের যারা মানে মতাদর্শ যাদের আলাদা। এখন এর মধ্যে একটা ঘটনা ঘটলো ঢাকার বাইরে একটা জেলাতে, আমি নাম বলবো না জেলার, এবং আমি তাদেরও নাম বলবো না, যেটা ঘটছিল একটা বড় ঘটনা ঘটছিল। তো এরকম একটা ছেলের পিছনে মানে ওই এলাকার সবাই নামছে, নেমে স্লোগান দিচ্ছে যে সে হচ্ছে নবীকে কটূক্তি করছে, তার কল্যাণ উড়াইতে হবে। ওসিকে বলা হয়েছে, থানার পুলিশকে বলা হয়েছে যে এরকম করছে কি করবো, ওরা বলছে যে না আমরা তো খুব বেশি কিছু করতে পারবো না, এটা তো মব, এদের সাথে আমরা পারবো না, এসব বলছে। এখন আমাকে আমার একজন পরিচিত মানুষের থ্রুতে উনি আমারে মানে প্রথমে জানাইছে যে এরকম একটা ঘটনা ঘটতেছে, ওনারা আপনার সাথে কথা বলতে চাই, যে দেখেন কিছু করতে পারবেন কিনা। আমি জানি না কেন ওনারা আমার কথা ভাবছে। তো আমি আবার ওনাদের ওর থ্রুতে আমি ওদের সাথে যোগাযোগ করার নাম্বার নিলাম, হোয়াটসঅ্যাপে কল দিছি। এখন হোয়াটসঅ্যাপে ওনার যে আক্রান্ত তার একজন বড় ভাই আমার সাথে ফোনে কথা বলতেছে। আমি বললাম উনি কি সেফ আছে নাকি, সবার প্রথম কথা। তো উনি বলছে হ্যাঁ সেফ আছে। তো আমি ওনাকে কিছু ডিরেকশনস দিলাম, অ্যান্ড তখন উনি বলতেছিলেন যে আচ্ছা আমাদের কিছু পোলাপান আছে, আমরা তো জুলাই আগস্টে অনেক লিড দিছি আমাদের এলাকা থেকে হাসিনার বিরুদ্ধে, পুলিশের সামনে যে আমরা দাঁড়াইছি প্রথম। সো আমাদেরকে এত সহজে এলাকার মধ্যে যে আমাদেরকে গায়েব করে দিবে তা সম্ভব না, কিন্তু এটা পলিটিক্যালি করা হচ্ছে, যেটা আমি জানি। তো ওনাকে জিজ্ঞাসা করলাম যে উনি বললেন কি যে আমরা তো আসলে ছাত্র ইউনিয়নের রাজনীতি করি, তো আমাদের কিছু মানুষজন আছে সংগঠনের, আমরা ওকে সরাই ফেলছি, সেফ রাখছি। দেখছেন জিনিসটা, মানে আমি দেখতেছি যে পুরো দেশে কোথাও কাজের কাজ কিছু করলে ছাত্র ইউনিয়ন করতেছে, বা বামপন্থী রাজনৈতিক সংগঠনগুলো করতেছে। ছাত্রলীগ বা আওয়ামী লীগ যারা নিজেদেরকে সেকুলার দাবি করে, তারা পুরোটা শক্তি ব্যয় করতেছে। জুলাই ভুয়া, জুলাই হচ্ছে আমেরিকার টাকাতে হইছে, জুলাই হচ্ছে ষড়যন্ত্র হইছে, জুলাই একটা সন্ত্রাস হইছে, এগুলা বলতে তারা ব্যস্ত। তারা সেকুলারিজমের সতেও নাই। তারা কোন মুখে বলতে আসে হিন্দুদের ওপর অ্যাটাক করা হইতেছে, হিন্দুদের অ্যাটাক করা হইতে তোরা কি করবি, তোরা বাঁচাবি হিন্দুদেরকে, তোরা বাল করবি। দেখছি না আমরা একটা দুর্গাপূজা হয় নাই আওয়ামী লীগের আমলে, যেখানে প্রতিমা ভাঙে নাই, কি বালটা ছিড়ছো তোমরা? তখনও প্রতিমা ভাঙছে, এখনো ভাঙতেছে। মাঝে মাঝে হিন্দুদের বাসায় তখন অ্যাটাক করছে, এখনো করছে। ইন্টেন্সিটি বাড়ছে না কমছে? এটা কি আপনার ক্রেডিট?
এখন মানে মোল্লারা যদি 300 জায়গাতে অ্যাটাক করে, আগে যদি 3 জায়গাতে অ্যাটাক করে, এটা কি আপনার আওয়ামী লীগের ক্রেডিট? এটা আওয়ামী লীগ এই রাজনীতি করে নাই, টোটালি এই রাজনীতি করে নাই। এখন আবার আসছে সিম্প্যাথি নিতে। আমরা কি বোকাচোদা মনে করেন আপনারা? আমি দেখতেছি যে কোথাও কার্যকর কোনো কিছু করে সেটা বামপন্থী লোকজন করতেছে। বিএনপি কি করতেছে? বিএনপি বসে আছে যে আমরা এখন নিজেদেরকে কালিমা লিপ্ত করব না। মানে বিএনপি এসে যদি বলে যে নাস্তিকের ওপর কোনো অ্যাটাক করা যাবে না, নাস্তিককে আমরা প্রোটেকশন দিব, তাহলে বিএনপির ভোট কমে যাবে, মোল্লারা ওদেরকে ফালাই দিবে, রাজনৈতিক চাল হিসেবে ব্যবহার করবে। আমরা সবাই জানি রাজনৈতিক বাস্তবতা, আমরা বুঝি, এটা 2025 সাল, আমরা প্রত্যেক রাজনৈতিক বাস্তবতা বুঝি। কিন্তু আপনার ইন্টিগ্রিটি নির্ভর করতেছে আপনি রাজনৈতিক বাস্তবতা পাত্তা দিয়ে চুপ করে বসে থাকবেন যাতে আপনার গায়ে কলঙ্ক না আসে, যাতে পরের নির্বাচনে চুপচাপ জিতে যাইতে পারেন, যাতে ইসলামিস্টরা একটা বড় ভোট পাকাইতে না পারে। এই জন্য আপনি চুপচাপ থাকবেন। যদি আপনি এই জন্য চুপচাপ থাকেন, তার মানে আপনার ইন্টিগ্রিটি নাই। সহজ হিসাব। রাজনৈতিক বাস্তবতা একটা লিটমাস টেস্ট। রাজনৈতিক বাস্তবতাকে ফেস করেও যে নিজের মতাদর্শনে কথা বলতে পারবে তাকে আমরা সম্মান করব, সে আমার বিরোধী মত হইলেও সম্মান করব। এবং বর্তমান বাংলাদেশে কাজের কথা, ন্যায্য কথা বলতে আমি বামপন্থী ছাড়া কাউরে দেখতেছি না। কারণ সবাই তাদের রাজনৈতিক বাস্তবতাতে বসে আছে। আওয়ামী লীগ তাদের রাজনৈতিক বাস্তবতা থেকে কি করতেছে? তারা এখন জুলাইয়ের ষড়যন্ত্র বলার জন্য সর্বশক্তি ব্যয় করতেছে। বিএনপি তাদের রাজনৈতিক বাস্তবতা থেকে চুপ করে বসে আছে, তারা এগুলো নিয়ে কথা বলবে না, তাহলে তো ইসলামিস্টরা খেয়ে ফেলবে ওদেরকে। শুধু বামপন্থী লোকজনই কথা বলতেছে। তো আমি এখন কি কাদের পক্ষে কথা বলবো? বিএনপির পক্ষে কথা বলবো? আওয়ামী লীগের? আপনারা তো কাজে কাজ করেন না কিছু। আমি জানতে চাই, পরের কলটা যখন আমার কাছে আসবে তখন আমি জানতে চাই যে আপনি ছাত্র দলের লোক এবং আপনি একজনকে শেল্টার দিচ্ছেন, আপনি একটা এলাকার মবের বিরুদ্ধে দাঁড়াইছেন যে ঠিক আছে তোমরা এগুলো করতে পারবা না। কই? শুধু বামপন্থী লোকজনকে পাই কেন ফোনের অন্য পাশে আমি? কেন শুধু বামপন্থী লোকজনই কাজের কাজ করতেছে, কথার কথা কাজের কথা বলতেছে? আপনারা কই? আসেন, আমি আপনাদের পক্ষে কথা বলি, সুযোগ দেন, আমাদেরকে সুযোগ দেন কথা বলার। সুযোগ তো দিতেছেন না। তাহলে কি আর চোখের সামনে দেখতেছে একটা মানুষই মাত্র, একটা পক্ষই মাত্র ভালো মতন কথা বলতেছে, ভালো কাজের কথা বলতেছে, সত্য কথা বলতেছে, আমার পাশে দাঁড়াবো না? আরেকটা কথা বলি, দেখেন মেঘমোল্লারকে এখন সবাই টেনে টেনে শোতে নিয়ে যেতেছে, ওর কথা শুনতে সবাই চায় এখন। এর বিপরীতে ছাত্র দলের যারা নেতা, তাদের সামনে ক্যামেরা ধরা হয়, তারা এসে শুরু করে জ্ঞান শুরু করে 3-4 মিনিট ধরে বালছাল বলে, যেগুলো তাকে বলতে হবে দলীয় স্বার্থে। মানে গ্রুম করছেন কাদেরকে? আমি একটা জিনিস বলি, আমি লিখে দিতে পারি আপনাকে, আমি চিনি অনেককে, ছাত্র দলের অনেককে আমি চিনি যারা খুবই স্মার্ট, তারা খুবই ন্যায্য কথা বলার মতন মানুষ, ন্যায্যভাবে চিন্তা করার মতো মানুষ, এবং ক্রিটিক্যাল থিঙ্কিং তো সবার মধ্যে আকাশ থেকে এসে পড়ে না। এরা তো আপনি রাস্তাঘাটে পন্দাপন্দি করলে বা কয়েকবার পুলিশের মাইর খাইলে বা 20 বছর জেলখানা বসে থাকলে তো ক্রিটিক্যাল থিঙ্কিং, রেশনাল থিঙ্কিং আপনার ভিতরে ইনসার্টেড হয়ে যাবে না। এটা তো আর কোনো ধরনের আপনার মানে না, এগুলা হচ্ছে আপনাকে জীবনবোধ থেকে শিখতে হবে, সবাই এটা শিখতে পারে না। আমি এটা এই জন্য বলতেছি যে বিএনপির ছাত্র দলের মধ্যে অনেক লোকজন আছে যারা খুবই হাই ক্রিটিক্যাল থিঙ্কার। তারা হয়তো আপনি জীবনে তাদেরকে নেতৃত্বের পর্যায়ে যাইতে দেন নাই। একটা দলকে দেখলে বোঝা যায় যে আপনার দলের ডিবেটাররা, আপনার দলের ক্রিটিক্যাল থিঙ্কাররা, আপনার দলের বুদ্ধিজীবীরা, মানে যারা বুঝে কি হইতেছে দুনিয়াতে, কথা বলতে পারে, কি হয়েছে বুঝতে পারে, ইনস্ট্যান্টলি একটা জিনিসকে 3 ভাবে অ্যানালিসিস করতে পারে ক্রিটিক্যালি, সে কই আপনার লিডারশিপে? আমি তো ছাত্র দলের সব বোকাচোদা দেখি লিডারশিপে। সমস্যাটা কি আপনাদের? তার ত্যাগ দেখতে আসছেন? সে কেমন সাংগঠনিক কাজ করে দেখতে আসছেন? কেরানি বানাই দেন, কেরানির পদ দেন। সে সভাপতি কেন? যে চিন্তা করতে পারে না, যে ইনস্ট্যান্টলি চিন্তা করতে পারে না একটা জিনিস, যার মাথার মধ্যে বোধ বুদ্ধি নাই, সে কিসের লিডার? তো তারা বোঝা যাচ্ছে কি? আমি ছাত্র দলের দিকে তাকালেই বুঝতে পারি যে ছাত্র দলে আপনাদের যত আকাইম্মা লোকজন আছে তাদেরকে আপনারা চেইন অফ কমান্ডের ওপরে তুলে রাখছেন। আমি দেখি বামপন্থার লোকজনের মধ্যে খুবই চটপটে, খুবই স্মার্ট মানুষজন নেতৃত্বে যাইতে পারতেছে। তার মানে কি দলের কাঠামোতে প্রবলেম আছে? ছাত্রলীগের নেতা বোকাচোদা, ছাত্রলীগের মধ্যে অসংখ্য মানুষ আছে যারা চালাকচোদা, তারা কই লিডারশিপে নাই কেন? ছাত্রলীগের যারা আপনারা কর্মী নেতা, তারা আমার কথা কিন্তু আপনারা আমি জানি বাউচ করতে পারবেন যে আপনাদের দলে প্রচুর লোকজন আছে ব্রিলিয়ান্ট, স্মার্ট, কেউ কখনো হায়ার পজিশনে যাইতে পারে না। কে যায় হায়ার পজিশনে আপনারা সবাই জানেন, বলার কিছু নাই। আমি একটা সংগঠনের নেতাদের কথা দেখলেই বুঝতে পারি যে কিভাবে তাদের নেতা নির্বাচিত হয়, তাদের স্ট্রাকচারটা কি। বামপন্থী পোলাপানকে আমি দেখছি কাজের পোলাপান নেতা হচ্ছে, তার মানে তাদের ওই স্ট্রাকচার ঠিক আছে। এখন আমি একটা কথা বলছিলাম, আমি একদম ছাত্র জীবন থেকে বলে আসছি। মানুষ বলে যে ছাত্রলীগ কেন করেন নাই, আমি তখন বলছি যে আমার থেকে যে দুর্বল, আমার থেকে যে বোকাচোদা এবং আমার থেকে যে নৈতিকভাবে অসৎ, তার পিছনে গিয়ে তো আমি দাঁড়াবো না, তার পিছনে তো আমি রাজনীতি করবো না। আপনি যদি ছাত্রলীগের পোলাপান এমন থাকতো যারা স্মার্ট, অনেস্ট, এথিক্যাল, আমার থেকে ব্রিলিয়েন্ট, অথবা আমার লিগে পড়ে যারা আমার সমান বোধ বুদ্ধি যাদের আছে,
আমি তাহলে ছাত্রলীগ করতে পারতাম, সমস্যা ছিল না কোনো, প্রাউডলি করতাম ছাত্রলীগ। যেহেতু আমি দেখছি আমার থেকে বোকাচোদা লোক লিডার, আমার থেকে লেস লিডারশিপ কোয়ালিটিওয়ালা লোকজন লিডার, আমার থেকে লেস এথিক্যালি যে আমার থেকে দুর্বল সে লিডার। আমি আমার থেকে বড়, আমার থেকে অসৎ মানুষের পিছনে আমি দাঁড়াবো? আমার থেকে বোকা মানুষের পিছনে আমি দাঁড়াবো? কেন দাঁড়াবো? সে রাজপথে গিয়ে মাইর খাইছে তাই? রাজপথে গিয়ে মাইর খাইলে কি মাথার মধ্যে অটোমেটিক বুদ্ধি ঢুকে যায়? বামপন্থী পোলাপানকে আমি দেখি যে রাজপথে যে সবাই মাইর খাইছে, অনেকেই মাইর খাইছে দেখে নেতা হয়ে গেছে, এরকম মানুষজন আমি সহজে দেখি না। বামপন্থীদের মধ্যে আমি দেখি এমন পোলাপান নেতা হয়েছে যার মাথায় বুদ্ধিশুদ্ধি আছে, তার মানে তার প্রসেস ঠিক আছে। আপনার প্রসেস ঠিক করেন, আমি আপনার পক্ষে কথা বলি দুইটা, নাই তো ঠিক আপনার। এখন আবার সেম করতে আসেন যে বামপন্থী থেকে করা যাবে না, বামপন্থী যে সে যাই করুক না কেন, আমি যোগ্যতাকে সম্মান দিয়ে কথা বলি। আপনার যোগ্যতা কই? অযোগ্য লোকজনকে আমি আমার মতের কথা বলতে চান বলে লিখে রাখছেন তাই সম্মান দিব? বলেন তো না মুখ দিয়া। আমার মতের কথা তো শুধু বামপন্থীরাই বলে, আপনারা তো কেউ বলেন না, তো আপনাকে আমি কিসের সম্মান দিব? আপনার আওয়ামী লীগ বলেন না, বিএনপি বলেন না, কেউই বলেন না যেটা আমার ভয়েস। আমার ভয়েসটা কই? আমার ভয়েস কে দেয়? বামপন্থীরা দেয়, আর তো কেউ দেয় না। আমি কেন আপনার পক্ষে কথা বলবো? কারণ দেন, একটা যৌক্তিক কারণ দেন, আমি কালকে আপনার পক্ষে কথা বলতেছি। এখন এইসব জিনিসপাতি খুবই হতাশাজনক যে যারা আপনারা মনে করেন যে আপনারা গণতন্ত্রের ঝান্ডাবাহক হয়েছেন, সব সুবিধাবাদী তলে তলে, এটা 2025 সাল, এসব সুবিধাবাদী কাহিনী করে আমাদের সহানুভূতিও পাবেন না, সাপোর্টও পাবেন না। রাজনৈতিক বাস্তবতার কারণে হয়তো ইভেনচুয়ালি জাতীয় নির্বাচনে বিএনপিকে ভোট দেওয়ার জন্য আমি মানুষকে বলবো, বা বিএনপি আসলে দল হিসেবে কোনো স্ট্রাকচারে নাই এখন। বিএনপির বড় বড় নেতারা, ছাত্র দলের কথা বাদ দিলাম, দল ছাত্র পর্যায় থেকে রাজনীতি জাতীয় পর্যায়ে নিয়ে আসি, জাতীয় দলের নেতাদের কথাবার্তা বললে বোঝা যায়, কথাবার্তা শুনলে বোঝা যায় যে এরা রাজনীতিবিদ কি খায়া হয়েছে। 30টা বছর একটা ফিল্ডে থেকে তারা এমন কথাবার্তা বলে যেটা একটা শিক্ষানবিশের জানা উচিত। ওই কথাকে আবার সবাই শেয়ার করে বেড়ায় ছাত্র দলের পোলাপান যে কি রাজনৈতিক বিচক্ষণ একটা কথা বলছেন, না কিচ্ছু বলেন নাই উনি। অতটুকু রাজনৈতিক বিচক্ষণতা 1 বছরে আসা কথা, উনি বরঞ্চ আরো 39টা কথা বলছেন যেগুলো রাজনৈতিকভাবে বোকাচোদা ছাড়া কেউ বলবে না। কোনো দূরদর্শিতা নাই, কোনো বিচক্ষণতা নাই, এরা আপনার নেতা হয়েছে। এইসব মানুষজনকে আমরা কেন সাপোর্ট করব? কেন আপনার দলের স্মার্ট মানুষটা, সৎ মানুষের নেতা হইতে পারতেছে না? এই প্রশ্নটার উত্তর খুঁজেন। আপনারা জানেন কিন্তু, আমিও জানি, বাই দা ওয়ে, আমিও জানি বাস্তবতা কি। একটা সৎ মানুষকে নেতা করে দেখেন তো, ও দাঁড়াইতে পারে না, কেউ কাজ করতে পারে কিনা? কিছু পারবে না কিন্তু। তার মানে আপনার স্ট্রাকচারের প্রবলেম আছে, ঠিক করেন ওইটা। ছাত্র রাজনীতির মধ্যে যদি বামপন্থীরা শুধু কাজের কথা বলে, বামপন্থীদের সাপোর্টের কথা বলবো। যতদিন পর্যন্ত না আপনি মুখে বলে লাভ নাই আওয়ামী লীগ কি করে, সেকুলারিজম, মুখে বলে লাভ নাই, কইরা দেখেন। এতগুলা অন্যায় কাজ হয়েছে বাংলাদেশে 1 বছরে। আওয়ামী লীগ যদি নিজের ধান্দায় না থাইকা তাদের মূলনীতির সাথে অ্যালাইন করতো, তাহলে এগুলো সবগুলোর বিরুদ্ধে আওয়ামী লীগের স্ট্রং বিবৃতি পাওয়া যায়, তো যেইগুলো সরাসরি মানুষ বলতে পারতেছে, ওদের লোকজন উই করতে হচ্ছে না, বারবার জুলাইকে ষড়যন্ত্র বলতে হচ্ছে না সেটার জন্য। সেটা আপনারা পারেন নাই, সুতরাং আপনাদের পক্ষে কথা বলার প্রশ্নই আসে না, বিএনপির পক্ষে কথা বলারও প্রশ্নই আসে না। সুবিধাবাজি ধান্দাবাজি করবেন এই জন্য চুপ করে বসে আছেন, কোনো প্রতিবাদ নাই, কিছু নাই। অফকোর্স আমি বামদের পক্ষে কথা বলবো। চেঞ্জ মাই মাইন্ড, কাজ করে চেঞ্জ করেন। কাজ করতে হবে, কাজ ছাড়া কাউকে শুধুমাত্র আপনি কিসে বিশ্বাস করেন, আপনার জাতীয়, আপনার দলের নাম কি, এগুলো দেখে আমি আপনার পক্ষে কথা বলবো না। কাজ করে কথা বের করেন আমার পেট থেকে। কারণ আমার মনে হয় না যে দেশের কেউ আপনার পক্ষে কথা বলবে। মানুষ অত বোকাচোদা নাই এখন। অনেকে বলবে যারা এখনো বোকাচোদা আছে, বাট রেস্ট অফ দেম, ধরেন আগে ছিল 2% যারা বুঝতো, এখন 20% বুঝে। অ্যান্ড রেস্ট অ্যাসিওর্ড, সামনের কয়েক বছরে এই সংখ্যাটা, এই পার্সেন্টেজে দাম করে বাড়বে। একসময় দেখবেন 70% লোকই বুঝে আপনাদের বুলশেট। আর এর মধ্যে যদি বাম দলগুলো যদি আকারে বড় হইতে পারে আগামী 10 বছরে, জাতীয় ক্ষমতা চলে যেতে পারে, আমার কোনো প্রবলেম নাই। কাজ করে খাচ্ছে, কাজ করতেছে, নিজের যোগ্যতা দিয়ে, নিজের সততা দিয়ে, নিজের সলিড রাজনীতি দিয়ে কাজ করতেছে, করুক, উঠবেই তো ওরা। আপনারা সব উই পোকা দিয়ে ঘেরা অসৎ দলের লোক, তো উঠবে না? একটা ছোট দল থাকবে নাকি সবসময় ওরা? তো যাই হোক, এই জন্যই আমাকে এসব বইলা লাভ নাই যে বামদের পক্ষে কথা বললেন না। তার দেখাই দেন কার পক্ষে কথা বলবো, দেখাই দেন কে আছে। সবাই ভালো থাকবেন, আজকের মতন বিদায়।